মহারাজ। বিক্রম, কি অবস্থা? আর কতক্ষণ লাগবে ঘাটে পৌঁছতে? বিক্রম! নদীর কিনারা থেকে প্রাসাদ অনেকটাই দূর। এই বয়সে এত দূর হেঁটে যাওয়া যায় না। তার উপর তুমি এই গ্রামের অতিথি। অতিথিকে হাঁটিয়ে নিয়ে যেতে আমারও বেশ খারাপ লাগছে। না না বুড়িমা, আপনি শুধু শুধু কষ্ট নেবেন না। না না, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। আর তাছাড়া কোলে একটা বাচ্চাও তো আছে। অতটা পথ কি বাচ্চা নিয়ে হাঁটা যায়? আসলেই তো, আগে কখনো এতটা পথ আমার হাঁটা হয়নি। মানুষটা বেঁচে থাকতে এই রাজ্যের রানী হয়ে পড়েছিলাম। প্রথমে বুঝতেও পারিনি কষ্ট কাকে বলে। আজকে আমায় শূন্য পায়ে সন্তান নিয়ে নিজেরই রাজপ্রাসাদে হেঁটে যেতে হচ্ছে। আর রানীর বেশভূষা না থাকায় আমাকে এই রাজ্যের মামুলি প্রজাও চিনতে পারছে না। কে ভাবছো মা? কষ্ট হচ্ছে খুব? না বুড়িমা, চলুন। হ্যাঁ, আর বেশি পথ নেই। প্রায় কাছাকাছি চলেই এসেছি। কথা বলার তালে থাকলে আসলে খেয়ালই থাকে না রাস্তা কখন শেষ হয়ে যায়। আজকে কি রাজপ্রাসাদে কোনো অনুষ্ঠান আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাকি রাজা মশাই আসবেন, সেই খুশিতেই হয়তো রাজপ্রাসাদ এভাবে সাজানো হয়েছে। নদীর মাঝামাঝিতে দুটো লোক রাজার মৃত্যুর খবর নিশ্চিত করে গেছে। তাহলে কি করে এরপরেও তারা রাজপ্রাসাদ এভাবে সাজায়? নিশ্চয়ই ভেতরে কিছু না কিছু চলছে। চলো মা, আমার সাথে ভেতরে চলো। বুড়িমা, আপনি ভেতরে যান, আমি একটু চারপাশটা ঘুরে দেখি। সে কি কথা মা, তুমি এতটা পথ হেঁটে এসে আবার বাচ্চা কোলে নিয়ে আশপাশ দেখতে চাইছো? ক্লান্ত লাগছে না বুঝি? না বুড়িমা, ক্লান্তি লাগলে এখানকার কোনো অতিথিশালায় গিয়ে বসে পড়ব। কিন্তু তুমি একা মেয়ে মানুষ, যদি কোনো বিপদ আপদ হয়। বিপদ মাথায় নিয়েই তো ঘুরছি, কিন্তু ওনাকে সে কথা বোঝানোর কোনো মানে হয় না। মাথার উপরে বিধাতা আছেন বুড়িমা, বিপদের কিছুই নেই। এখানে এমনিতেও অনেক মানুষ তো আছে, কেউ কিছুই করবে না। ঠিক আছে, সাবধানে থেকো। আমি আবার বয়স্ক মানুষ বাপু, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, এক জায়গায় বসতে হবে। আমাকে যে করেই হোক প্রাসাদের ভেতরে গিয়ে দেখতেই হবে কি হচ্ছে। এতটা নির্দয় কি করে হয় আমার রাজ্যের লোকজন? রাজা মশাইয়ের মৃত্যুর খবর শোনার পরেও তারা এত জাঁকজমকভাবে রাজপ্রাসাদ সাজিয়েছে কেন? মন্ত্রী মশাই, আপনার দিক থেকে তো চোখ সরানো যাচ্ছে না। তোকে এমন এক চড় মারবো না, তখন মুখ থেকে মন্ত্রী মশাই নামটা চিরকালে ঘুচে যাবে। এই যা, ভুল হয়ে গেছে মন্ত্রী মশাই। দুঃখিত রাজা মশাই, আসলে এতদিনের অভ্যেস তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। অপরাধ ক্ষমা করবেন। এতদিনে আরো অনেক অভ্যেস করেছিস, সেই সব কিছু আস্তে আস্তে গুটিয়ে ফেল, না হলে কপালে শনির দশা আছে। আগে রাজা মশাই, মনে থাকবে। এবার একটু দূরে গিয়ে আমাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বল কেমন লাগছে। আপনাকে তো মহাবীরের মতো লাগছে রাজা মশাই। আবার দূরে গিয়ে দেখার কি আছে? শুরুতেই তো বললাম,
আপনার নতুন রাজত্বে আপনার গ্রহণযোগ্যতা আমাদের পুরাতন রাজার চাইতেও বেশি হবে বলে আমি আশাবাদী। তোকে আমার এজন্যই ভালো লাগে রে। কোনোদিন তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস না। ওই রাজাকেও কতবার মারতে তুই আমাকে সাহায্য করেছিলি। কিন্তু কি আর করার, বিধাতার কাছ থেকে কোনো ইশারা ইঙ্গিত আসছিল না বলেই তো বেটা বারবার বেঁচে গেছিল। কিন্তু শেষ রক্ষার হলো কোথায়? তা যা বলেছেন রাজামশাই, কতবার বলেছিলাম তাকে আমার বেতনটা একটু বাড়িয়ে দিতে। এই রাজ্যের পুরাতন চাকরদের মধ্যে আমি একজন, অথচ আমাকে সম্মান করতেও তার জাত যেত। তুই আমাকে শুধু খুশি করবি, আর দেখবি তোর বেতন কেমন বিদ্যুতের গতিতে বেড়ে যায়। নিশ্চয়ই রাজামশাই, আপনার জন্যে আমার সব কিছু উজাড় থাকবে। মহারাজ! কিরে, কি হয়েছে? এখানে কেন এসেছিস? না মহারাজ, সব অতিথিরা চলে এসেছে, তাই সেটা আপনাকে জানাতে এলাম। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। করতে দে, করতে দে। যার যেভাবে অপেক্ষা করতে ইচ্ছে করে করতে দে। এই সিংহাসনের জন্য আমিও এতগুলো বছর অপেক্ষা করেছি। আজ একেবারে নিজেকে সর্বোচ্চ সাজসজ্জায় মুড়িয়ে তারপর সিংহাসনে আরোহণ করব। এবার দূর হয় এখান থেকে। আজ্ঞে মহারাজ। রাজামশাই, আপনাকে এই সাজেই বেশ লাগছে। এর চাইতে বেশি সাজলে আর আপনাকে মানাবে না। বলছিস? ঠিক আছে, তুই যখন বলছিস তখন আর এর থেকে বেশি নিজেকে গয়নায় মোড়াবো না। চলুন রাজামশাই, এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ, চল। যাক বাবা, বাঁচা গেল। আমার মানিকটা ঘুমিয়ে আছে বলে রক্ষে, না হলে তো কেঁদে কেটে একাকার করে দিত। পরে আর আমার লুকিয়ে ঢোকা হতো না। কিন্তু এবার আমাকে আরো সাবধান হতে হবে। উপস্থিত সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে আজ আমি কিছু কথা বলতে চাই। আজকের পর থেকে আপনাদের এই রাজ্যের নতুন রাজা হলাম আমি। মানে কি বলছেন আপনি? আমাদের মহারাজ বেঁচে থাকতে আপনি কি করে রাজ্যের রাজা হন? আপনি কি করে এত নিশ্চিত হলেন আপনাদের মহারাজ বেঁচে আছে? নিশ্চিত না হবার কি আছে? মহারাজ মহারানীকে নিয়ে বাণিজ্যে গিয়েছিলেন, আমরা খবর পেয়েছি ওখান থেকে তাদের জাহাজ ছেড়ে দিয়েছে। আর আজকের মধ্যেই তো ওনার রাজ্যে এসে পৌঁছানোর কথা। পৌঁছানোর কথা, কিন্তু এখনো অবধি তিনি পৌঁছননি। আর কেন পৌঁছননি জানেন? সবাই শান্ত হন। আমি বলছি, সবাই শান্ত হন। সমুদ্রের মাঝপথে প্রচন্ড ঝড় উঠেছিল। ঝড়ের মধ্যে বেশিক্ষণ জাহাজ টিকতে পারেনি। রাজার সাথে থাকা সমস্ত জাহাজবাসী, এমনকি এমনকি রানীমাও মাঝ সমুদ্রে ডুবে মারা গিয়েছেন। না, এ হতে পারে না। কিন্তু এটাই হয়েছে। আমরা কি করে আপনার কথায় বিশ্বাস করব মন্ত্রী মশাই? কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আনার জন্যই আমি মকাই মাঝিকে পাঠিয়েছিলাম রাজার খোঁজ করতে। সে জাহাজের খণ্ড বিখণ্ড অংশ দেখতে পেয়েছে। এমনকি এটাও দেখতে পেয়েছে রানীমা মাঝ সমুদ্রে ভাসতে ভাসতে একসময় এক কুমিরের পেটে চলে গেছে। হে বিধাতা, তুমি আমাদের কি খবর শোনালে? আমাদের অমন দেবতার মতো রাজা
সে কিনা অকালে আমাদের ছেড়ে চলে গেলেন। এখন এই রাজ্যের কি হবে? রানীমা অন্তঃসত্ত্বা ছিলেন, তার গর্ভে ছিল এই রাজ্যের উত্তরাধিকারী। সেও কিনা বিধাতার অতিথি হয়ে চলে গেল। আপনারা শান্ত হন, আমাকে কথা বলতে দিন। মহারাজ বাণিজ্যে যাওয়ার আগেই আমার সাথে আলাদা করে কথা বলেছিলেন। তিনি আমাকে বিশেষভাবে ডেকে বলেছিলেন, যদি কখনো তার অবর্তমানে রাজ্যের কার্যকর্ম বন্ধ হওয়ার উপক্রম হয়, তাহলে যেন আমি এই রাজ্যের রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করি। মহারাজ আপনাকে নিজেই কথা বলেছিলেন? আমার তো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কিছুই নেই। আর যেখানে রানীমা নিজেও এখন স্বর্গবাসী হয়েছেন, সেখানে আর এই রাজ্য পরিচালনা কেই বা করবে? এছাড়া একটা রাজ্যের রাজার পরে মূলত মন্ত্রী সেই রাজ্যের দায়ভার গ্রহণ করেন। আপনার তো সেই জ্ঞান খুব ভালো করেই জানার কথা। রাজপণ্ডিত, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আপনাকে আসলেও এই রাজ্যের লোকজন রাজা হিসেবে দেখতে চায় কিনা তাও তো আপনাকে জানতে হবে। কেন? কি বলতে চাইছেন আপনি? আমি এই রাজ্যের লোকেদের অন্ন ধ্বংস করব? এই রাজ্যের প্রজাদের শান্তির জন্য আমি ভাববো না? সে তো আপনার দায়িত্ব গ্রহণের পরেই বোঝা যাবে। আপনাকে নিয়ে তো আমরা রাজ দরবার থেকে কম অভিযোগ শুনিনি। ঠিক আছে, এতই যখন আমাকে নিয়ে খটকা, তখন আমিও দেখব এই রাজ্যের দায়ভার কে গ্রহণ করে। আপনাদের কি সেই ক্ষমতা আছে রাজ্য পরিচালনা করার? সিপাহী শালায় সকলে তো যুদ্ধ নিয়েই ব্যস্ত থাকে। রাজপণ্ডিত জ্ঞান চর্চা, রাজকবি সাহিত্য চর্চা, রাজপুরোহিত সমস্ত পূজা আর্চা। রাজবৈদ্য শুধু চিকিৎসা নিয়েই পড়ে থাকে। কিন্তু আমি ছিলাম মহারাজের সাথে। তার সমস্ত কলা কৌশল নখ দর্পণে আমি দেখে নিয়েছি। পারবেন তো আমার মতো করে তার সমস্ত কৌশল অবলম্বন করে রাজ্য চালাতে? জানতাম এর উত্তর কেউ দিতে পারবেন না। যা পারবেন না তা নিয়ে কখনো কথা বলতে আসবেন না। কি ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে এই মন্ত্রী। রাজামশাই কখনোই এর উপর ভরসা করে কোনো কাজ করতেন না, বরং সে থাকলেই তিনি বেশ দুশ্চিন্তা করতেন। যে করেই হোক এই রাজ্য আমাকে এই মন্ত্রীর হাত থেকে বাঁচাতেই হবে। ঠিক আছে, আপনি যদি এই রাজ্য পরিচালনার জন্য যথার্থ হয়ে থাকেন তাহলে আর আমাদের কোনো আপত্তি নেই। দাঁড়াও। রানীমা, আপনি আপনি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছি এবং আপনাদের সামনে আছি। তার মানে এই শয়তান মন্ত্রী এতক্ষণ আমাদের মিথ্যে কথা বলছিল? আপনাদের এই মন্ত্রী আগাগোড়াই একজন ধুরন্ধর ধাঁচের লোক। আপনাদের মহারাজ কখনোই তাকে কাজ দিয়ে শান্তি পেতেন না। কি আশ্চর্য, এ তো দেখছি বেঁচে আছে। তার মানে কি ওই শয়তান দুটো আমায় মিথ্যে বলেছিল? কিন্তু মকাই নিজেও তো বলল সে রানীমাকে কবিরের পেটে চালান হতে দেখেছে। কি মন্ত্রী, আমাকে দেখে কথা ফুরিয়ে গেছে? রানীমা, আপনি ওর কথা ছাড়ুন। মহারাজ কোথায়? আর আর আপনি একা কেন? আপনাদের মহারাজ আর এই পৃথিবীতে নেই, তিনি স্বর্গবাসী হয়েছেন। কি বলছেন রানীমা? আমাদের দেবতার মতো মহারাজ কিনা আমাদের সবাইকে ফেলে রেখে চলে গেলেন? কি করে হলো এসব? সে বেশ লম্বা কাহিনী। তার মানে রাজা মশাইয়ের মৃত্যুর খবর যা জেনেছি তাই সত্যি? হে বিধাতা, তুমি ওনাকে সর্বোচ্চ শান্তিতে রেখো।
রাজা মশাইয়ের অবর্তমানে যেহেতু মহারানী বেঁচে আছেন, সেহেতু এই রাজ্যের দায়িত্ব তাকেই দেওয়া হবে। এ কি এ কি হচ্ছে সব? আমার এতদিনের সাধনা কি না বিফলে চলে যাবে? না 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 না, এ কিছুতেই হতে পারে না। এত সহজে আমি আমার সিংহাসন ছাড়ছি না। মন্ত্রী মশাই, আপনি নেমে যান সিংহাসন থেকে। রাজবিদ্যা অনুযায়ী নিশ্চয়ই জানেন, রাজার অবর্তমানে রানীমা বেঁচে থাকলে তিনি এবং তার গর্ভজাত পুত্র থাকলে সে বড় হয়ে এই রাজ্যের মালিকানা পাবেন। আমি অবশ্যই, হ্যাঁ, এই রাজ্যের নিয়ম কানুনের ব্যাপারে আমার যথেষ্ট ভালো ধারণা আছে, কিন্তু কিন্তু যাকে তোমরা রানীমা বলে মাথায় তুলছো, সে কি আসলে এই রাজ্যের রানী? কি যা তা বলছেন? রানীমা চোখের সামনে দাঁড়িয়ে আছেন, তবুও কি করে আমরা তাকে অস্বীকার করব? সিংহাসনের লোভে বুঝি মানুষ চিনতে ভুলে গেছেন? কিছুই ভুলিনি আমি, কিন্তু আপনাদের কি মনে আছে অনেক আগে মহারাজ বলেছিলেন মহারানীর এক যমজ বোন আছে? হ্যাঁ, বলেছিলেন। তার মানে কি আপনি এই প্রমাণ করতে চাইছেন যে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মহারানী নয়, বরং তার যমজ বোন? হতেই তো পারে। হয়তো বোনের সম্পত্তির লোভে এখন এখানে এসে এখানে রানী বলে প্রমাণ করতে চাইছে। একদম চালাকি করো না মন্ত্রী। তুমি খুব ভালো করেই জানো আমি এই রাজ্যের রানী। হ্যাঁ, আমার যমজ বোন আছে, তার মানে এই নয় যে সে এখানে এসে এখন রাজ্যের ভাগ চাইছে। আমি এই রাজ্যের রানী। আপনি যে রানী তার প্রমাণ কি? কি প্রমাণ চাও বলো, আমি তোমাকে প্রমাণ করে দেব। তাহলে বলুন তো, রাজ্যের কোষাগারে কতখানি সম্পদ জমা আছে এবং আরো কতখানি সম্পদ জমা হলে রাজকোষাগার পরিপূর্ণ হবে? আপনাদের রাজামশাই কখনোই আমাকে রাজপ্রাসাদের হিসেব নিকেশের ব্যাপারে কিছু বলেননি। আসলে আমি নিজেই জানতে চাইনি, কারণ এখানে যা জমা আছে সবই রাজ্যের প্রজাদের জমানো সম্পদ। তাদের সম্পদের হিসাব নিয়ে আমার কি কাজ? প্রমাণ করতে না পারলে এমন অজুহাত দেওয়া খুবই স্বাভাবিক। আপনারা কি এখনো এটাই মনে করবেন যে সেই এই রাজ্যের মহারানী? একজন রাজ্যের রানীমাকে তো সেই রাজ্যের রাজার জানানোর কথা যে রাজকোষাগারে কতখানি সম্পদ জমা আছে, কিন্তু রানীমা, রাজামশাই কেন আপনাকে সেটা জানাননি? হায় রে রাজপণ্ডিত, আপনি এখনো বুঝতে পারছেন না? এ তো এই রাজ্যের রানী না, এজন্য সে জানে না। না হলে তো আপনাদের রাজামশাই নিজের গরজেই তাকে সমস্ত কথা খুলে বলতেন। সে ব্যাপারে নিশ্চয়ই আপনাদের কোনো মনে সন্দেহ নেই। না, সে কথা অস্বীকার করতে পারবো না যে রাজামশাই কখনোই কোনো কথা রানীর কাছ থেকে লুকিয়েছেন। কিন্তু ওনার কোলে যে ছোট সন্তান, তাকে আমরা কি করে অস্বীকার করব? রাজপুরোহিত, আবেগ দিয়ে চিন্তা না করে বিবেক দিয়ে চিন্তা করুন। রানীমার বোন নিশ্চয়ই জানবে যে তার বোন গর্ভবতী ছিল। যখনই তার বোনের মৃত্যুর খবর পেয়েছে, ঠিক তখনই নিশ্চয়ই তার গ্রাম থেকে কোনো একটা বাচ্চা নিজের বাচ্চা হিসেবে পরিচয় দিয়ে এই রাজ্যে এসে পৌঁছেছে। এটা তো খুবই সাধারণ ব্যাপার। না, কেউ এই মন্ত্রীর কথা বিশ্বাস করবেন না। আমি এই রাজ্যের রানী, আর আমার কোলে যাকে আপনারা দেখছেন সে এই রাজ্যের পরবর্তী রাজা। রাজামশাইয়ের জাহাজ যেভাবে ডুবে গেছে, সেভাবে তো রানী মায়ের বেঁচে থাকার কথাও না। সমস্ত জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। রানীমা ছিলেন সন্তান সম্ভবা। তার পক্ষে সেই ভয়ঙ্কর ঝড় থেকে বেঁচে থাকা কি করে সম্ভব? রাজপণ্ডিতের কথায় যুক্তি আছে। অমন দুর্বল অবস্থায় বেঁচে থেকে সন্তান জন্ম দেওয়ার তো কথা নয়। আপনারা শুধু শুধু এসব কথা এখানে বলে আর সময় নষ্ট করবেন না। যা প্রমাণ করার আমি প্রমাণ করে দিয়েছি। এখন মেনে নেবেন নাকি না মেনে নিয়েই একজন রাজঘরানার বাইরের লোককে
সিংহাসনে বসাবেন সেটা সেটা আপনাদের বিবেচনা। আসলে এই বিষয়টা বেশ চিন্তার। আপনাদের যদি প্রমাণ লাগে আমি প্রমাণ করব, কিন্তু আমাকে আর আমার ছেলেকে বহিষ্কার করবেন না। দেখুন, আপনার এই প্রমাণের জন্যে আপনাকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না আপনার কোলের সন্তান বড় হচ্ছে। ঠিক আছে, আমি ততদিন পর্যন্তই অপেক্ষা করব। অতএব তার আগে পর্যন্ত আপনাদের দুজনকেই আমরা বন্দি করে রাখবো। সে কি, এতটুকু দুধের বাচ্চাকে আপনারা বন্দি করে রাখবেন? এ আপনাদের কেমন বিচার? কিছু করার নেই, এটাই আমাদের রাজ্যের নিয়ম। এখানে নবজাতক থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী সবার জন্য একই নিয়ম আমরা পালন করে থাকি। ঠিক আছে, তাই যদি হয়ে থাকে তাহলে আমি ততদিন পর্যন্ত রাজবন্দী হয়ে আমার সন্তানের প্রমাণের জন্য অপেক্ষা করে যাব। উপস্থিত সকলের উদ্দেশ্যে আমার ঘোষণা, আমাদের রাজ্যের বর্তমান দায়িত্ব পালনের জন্যে মন্ত্রীকেই নির্বাচন করা হলো। তবে তা ততদিন পর্যন্ত যতদিন না এই মহিলার কোলের সন্তান নিজেকে এই রাজ্যের যোগ্য শাসক হিসেবে প্রমাণ করছে। প্রমাণ করার আগে পর্যন্ত তারা দুজনেই রাজবন্দী হয়ে রাজ্যের কারাগারে থাকবে। অবশেষে আমার একটা রাস্তা তো পরিষ্কার হলো। এখনো আমাকে সাবধানে থাকতে হবে। রানীর কোলে যে সন্তান আছে তাকে কিছুতেই প্রমাণ করতে দেওয়া যাবে না যে সেই রাজ্যের যোগ্য শাসক। একে যে করেই হোক পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আমার পরে এই রাজ্যের শাসক হবে আমারই বংশধর, আর কাউকে আমি এই সিংহাসন নিতে দেব না। এখন রাজ্যের মন্ত্রীর নির্দেশে এই নারী এবং তার কোলের সন্তানকে রাজ কারাগারে পাঠানো হবে। অনুমতি দেওয়া হলো।